পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনে ফিল্ড অফিসার পদে আপনারা যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন, অনেকেই রিকোয়েস্ট করেছেন যারা ভাইবা পরীক্ষা দিয়েছেন তাদের রিয়েল ভাইবা আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো এই ভিডিওতে আমরা আমাদের নোটের 9 নম্বর রিয়েল ভাইবাটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি এই ভিডিও থেকে সামনে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন আপনারা একটু হলেও উপকৃত হবেন। তো যিনি ভাইবা দিয়েছিলেন তিনি 4 নম্বর বোর্ডে ভাইবা দিয়েছিলেন। সাধারণ যে ফর্মালিটিস থাকে অবশ্যই অনুমতি নিয়ে প্রবেশ করবেন এবং নিকটে গিয়ে সালাম দেবেন। যতক্ষণ পর্যন্ত বোর্ড আপনাকে বসতে না বলবে ততক্ষণ পর্যন্ত বসবেন না। যদি বসতে বলে তাহলে ধন্যবাদ দিয়ে বসবেন। বোর্ডের চেয়ারম্যান প্রথম যে প্রশ্নটি জিজ্ঞেস করেছিল সেটি হচ্ছে ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। ভাইবা বোর্ডের একেবারে কমন একটি প্রশ্ন, সেটি হচ্ছে ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। তো আমরা এটি অন্যান্য যে রিয়েল ভাইবাগুলো আছে সেখানে সংযোজন করেছি। তো চলুন ইন্ট্রোডিউস ইয়োরসেলফ এর উত্তরটা আপনারা কিভাবে দেবেন তার উপর একটা ফরম্যাট আমরা দেখে আসি। তো যখন আপনাকে বলবে ইন্ট্রোডিউস ইয়োরসেলফ অথবা টেল অ্যাবাউট ইয়োরসেলফ, তখন আপনি এই ফরম্যাটটি বলতে পারেন। এই ফরম্যাটটিকে আপনারা কাস্টমাইজ করে নিতে পারেন। আপনি বলতে পারেন ইটস মাই প্লেজার টু ইন্ট্রোডিউস মাই সেলফ ইন ফ্রন্ট অফ ইউ। দিস ইজ, এখানে আপনার নাম। আই কমপ্লিটেড মাই অনার্স অ্যান্ড মাস্টার্স ডিগ্রি ফ্রম দ্য ডিপার্টমেন্ট অফ, কোন ডিপার্টমেন্ট থেকে কোন ইউনিভার্সিটি থেকে আপনি পড়াশোনা করেছেন সেগুলো এখানে ফিল আপ করে দিয়ে প্র্যাকটিস করবেন। ঠিক আছে। অবটেইনিং সিজিপিএ, আপনি কত সিজিপিএ ক্যারি করেছেন তা আপনি এখানে দিবেন। অনার্সে কত পেয়েছেন, মাস্টার্সে কত পেয়েছেন সেগুলো বলে রেসপেক্টিভলি, যদি আপনি অনার্স এবং মাস্টার্স দুইটারই সিজিপিএ বলেন সেক্ষেত্রে রেসপেক্টিভলি শব্দটি ব্যবহার করবেন। কিন্তু যদি আপনি মাস্টার্স কমপ্লিট করে না থাকেন, শুধু অনার্সেরটা বলেন, সেক্ষেত্রে রেসপেক্টিভলি এই শব্দটি ব্যবহার করার দরকার নেই। এরপর বলবেন টকিং অ্যাবাউট মাই স্ট্রেংথস অ্যান্ড স্কিলস, I am innovative, hardworking, and a quick learner. I can work under pressure. I am good at communication skill, which enables me to convince people in my favor through logical argument. I am positive thinker. My weaknesses are I am a short-tempered, trust easily on people, and emotional, but I want to break emotionally. My hobby is listening music. As a fresher, I don't have any work experience, but I will prove myself once the opportunity. তো এটি খুবই সুন্দর এবং স্ট্যান্ডার্ড একটি ফরম্যাট। আপনারা আপনাদের মতো কোথাও যদি সংযোজন বিয়োজন করার প্রয়োজন পড়ে একটু করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। এরপর তাকে জিজ্ঞেস করেছিল যে আপনি কোন বিষয় নিয়ে পড়াশোনা করেছেন। তো তিনি গণিত বিষয় নিয়ে পড়াশোনা করেছেন। এরপর স্যার তাকে জিজ্ঞেস করেছিল আপনার শিক্ষাগত যোগ্যতার সাথে এই পদের কাজ কতটুকু যুক্তিসঙ্গত। আপনি যে বিষয় নিয়ে পড়াশোনা করেছেন সেই বিষয়ের সাথে আপনি যেখানে জব করবেন তার কোনো সামঞ্জস্য আছে কিনা, কিংবা যে বিষয় নিয়ে আপনি পড়াশোনা করেছেন সেই বিষয়ের জ্ঞান সেই পদে আপনি কাজে লাগাতে পারবেন কিনা সে সম্পর্কে জিজ্ঞেস করতে পারে। তো যেহেতু তিনি গণিত নিয়ে পড়াশোনা করেছেন সেক্ষেত্রে এভাবে উত্তর দেওয়া যেতে পারে আপনারা যারা সামনে ভাইবা পরীক্ষা দেবেন। এখন তিনি কি উত্তর দিয়েছিলেন এটা আমরা জানি না, তবে আপনাদের সুবিধার্থে আমরা নোটে সুন্দরভাবে এই উত্তরগুলো সংযোজন করেছি। তো আপনি যদি গণিত থেকে পড়াশোনা করে থাকেন উত্তর দিবেন এভাবে, পল্লী এলাকার মানুষেরা যাতে সহজে ঋণ পায় সেজন্য একটি ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালনা করা হয়। এই কার্যক্রমের জন্য ঋণ বিতরণ, কিস্তি নির্ধারণ এবং সুদের হার গণনার জন্য গাণিতিক দক্ষতা প্রয়োজন। গ্রামীণ অর্থনীতির বিভিন্ন দিক যেমন উৎপাদন, আয়, ব্যয় এবং বিনিয়োগ ইত্যাদি বিশ্লেষণ করার জন্য গাণিতিক জ্ঞান অপরিহার্য। এর মাধ্যমে দারিদ্র্য বিমোচনের জন্য সঠিক পরিকল্পনা তৈরি করা যেতে পারে, আর এ সমস্ত কাজে গণিতের জ্ঞান অপরিহার্য। এভাবে আপনি উত্তরটা করতে পারেন। এরপরে স্যার তাকে জিজ্ঞেস করেছিল আপনি মাস্টার্স করেননি কেন। তো তিনিই তার উত্তর দেবেন কেন তিনি মাস্টার্স করেননি। এক একজনের রিজন এক এক রকম হতে পারে। এরপর বোর্ডের যিনি চেয়ারম্যান তিনি তাকে জিজ্ঞেস করেছিলেন এই পদের কাজ কী, অর্থাৎ ফিল্ড অফিসার পদের কাজ কী। যেহেতু এটি ফিল্ড অফিসার পদের একটি রিয়েল ভাইবা এক্সপিরিয়েন্স, তো আপনারা বলতে পারেন এই পদের কাজ হচ্ছে ঋণ বিতরণ এবং এর নিয়মিত ঋণ আদায় করা বা ঋণ আদায় নিশ্চিত করা। এছাড়াও প্রকল্পের সুবিধাভোগী দরিদ্র মানুষের সাথে নিয়মিত যোগাযোগ রাখা এবং তাদের সমস্যা সমাধানে সহায়তা করা। মাঠ পর্যায়ে প্রকল্পের কার্যক্রম পর্যবেক্ষণ করা এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা। অর্থাৎ যাকে আপনি ঋণ দিবেন তাকে কিন্তু আপনাকে অবজার্ভ করতে হবে, তার উন্নতি কেমন হচ্ছে, তার ব্যবসা কেমন চলছে, যে কাজের জন্য ঋণ নিয়েছেন সেই কাজটার অগ্রগতি কেমন হচ্ছে, এই সমস্ত বিষয় অবশ্যই আপনাকে পর্যবেক্ষণ করতে হবে। দরিদ্র মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ডে সহায়তা করা,
যেমন নতুন ব্যবসা শুরু করতে বা বিদ্যমান ব্যবসায় উন্নতি করতে সহায়তা করা, স্থানীয় পর্যায়ের অন্যান্য উন্নয়নমূলক কার্যক্রমে সহায়তা করা। এছাড়া আরও অনেক কাজ রয়েছে যা ফিল্ড অফিসারগণ করে থাকেন। এরপর স্যার থেকে জিজ্ঞেস করেছিল, ধরুন একজন হাঁসের খামার দেবেন, তাকে কি দেখে ঋণ দেবেন? এখন আপনি কি দেখে ঋণ দেবেন, তো সেই বিষয়গুলি কিন্তু ভাইবা বোর্ডে আপনাকে জিজ্ঞেস করতে পারেন। ধরুন একজন হাঁসের খামার দেবে, তাকে আপনি কি দেখে ঋণ দেবেন? তো এই জায়গায় যদি বলেন দুঃখিত স্যার, জানি না স্যার, তাহলে কিন্তু সমস্যা, এতে বোর্ড একটা নেগেটিভ ইমপ্রেশন দেবে। তো তো যারা সামনে ভাইবা পরীক্ষা দেবেন অবশ্যই এই বিষয়গুলো পূর্ব থেকে একটু ধারণা নিয়ে যাবেন। আর যারা আমাদের নোট ইতিমধ্যে সংগ্রহ করেছেন, ইনশাআল্লাহ আপনারা সুন্দরভাবে উত্তর করতে পারবেন। তো আপনি বলতে পারেন, যদি কোনো ব্যক্তি হাঁসের খামার করার জন্য ঋণ চায়, তাহলে তাকে ঋণ দেওয়ার আগে কয়েকটি বিষয় বিবেচনা করব। যেমন তার পূর্ব অভিজ্ঞতা আছে কিনা, খামারের পরিকল্পনাটা কেমন, তিনি যে হাঁসের খামার করতে চাচ্ছেন তার পরিকল্পনাটা সুন্দরভাবে শুনব এবং সেটা বিবেচনা করব। তার আর্থিক সঙ্গতিটা একটু বিবেচনায় নেব এবং ঋণ পরিশোধের ক্ষমতা আছে কিনা সেটিও একটু যাচাই করার চেষ্টা করব। এছাড়াও হাঁসের খামার করার জন্য প্রয়োজনীয় স্থান, উপযুক্ত অবকাঠামো এবং পর্যাপ্ত মূলধন আছে কিনা তাও বিবেচনা করব। এখানে পর্যাপ্ত মূলধন যদি নাও থাকে, আদার্স যে ক্রাইটেরিয়াগুলো রয়েছে, যে তিনি যে হাঁসের খামারটা দেবেন সে খামারের স্থানটা আছে কিনা, উপযুক্ত অবকাঠামো আছে কিনা এবং তার সততা সম্পর্কে তার প্রতিবেশীদের কাছ থেকে খোঁজখবর নিতে পারেন। এই উত্তর দেওয়ার পরে বোর্ড চেয়ারম্যান তাকে জিজ্ঞেস করলো যে একজন পানের বরজ দেবেন, তাকে ঋণ দেওয়ার ক্ষেত্রে কি দেখবেন? আপনি বলতে পারেন, স্যার বিবেচ্য বিষয়গুলো প্রায় একই, কারণ যারা গ্রাম অঞ্চলে সুবিধাভোগী রয়েছেন, কৃষক খামারিগণ রয়েছেন, তাদের ঋণ প্রদানের ক্ষেত্রে বিবেচ্য বিষয়গুলো কিন্তু প্রায় একই রকম। তো এক্ষেত্রে আরও কিছু পয়েন্ট আপনি যোগ করতে পারেন। যেমন আপনি বলতে পারেন যে ঋণ গ্রহীতা সৎ এবং বিশ্বাসযোগ্য কিনা তা যাচাই করব। এটা শুধু পানের বরজ কেন, যে কোনো ব্যবসার ক্ষেত্রে যারা সুবিধাভোগী হবেন তাদের এই বিষয়টি অবশ্যই যাচাই করতে হবে যে ঋণ গ্রহীতা আসলে সৎ কেমন, বিশ্বাসযোগ্য কিনা, তাকে বিশ্বাস করে ঋণ প্রদান করা যাবে কিনা। যেহেতু আপনারা জানেন যে পিডিবিএফের মাধ্যমে যে ঋণ প্রদান করা হয়, এখানে জামানতটা নেওয়া হয় না সাধারণত। যদি মনে হয় তাকে বিশ্বাস করা যাচ্ছে না, সেক্ষেত্রে জামানতদার নেওয়ার চেষ্টা করতে হবে। এরপর আপনি বলতে পারেন পানের বরজ সম্পর্কে তার জ্ঞান ও অভিজ্ঞতা আছে কিনা এবং পানের বরজ তৈরির কাজে তার আগ্রহ কেমন জানার চেষ্টা করবেন। এরপর জানার চেষ্টা করব পানের বরজের জন্য তিনি যে জায়গাটি নির্বাচিত করেছেন সেটি উপযুক্ত কিনা তা যাচাই করব। কারণটা হচ্ছে, তিনি যে পানের বরজ দেবেন, সার্বিক সহায়ক পরিবেশ সেখানে উপস্থিত আছে কিনা, তার পানের বরজ থেকে তিনি লাভবান হবেন কিনা, এই বিষয়গুলো আপনাকে বিবেচনায় নিয়েই তাকে ঋণ প্রদান করতে হবে। এছাড়াও প্রয়োজনে কিছু জামানত বা গ্যারান্টি রাখার ব্যবস্থা করব। অর্থাৎ যে কথাটি একটু আগেই বললাম, যদি তাকে মনে হয় যে বিশ্বাসযোগ্য নয়, কিংবা যদি আপনার কাছে ডাউট ফিল হয় যে এই ব্যবসা থেকে তিনি লাভবান হতে পারবেন কিনা, কিংবা তার রিপোর্ট যদি কিছুটা খারাপ থাকে, সেক্ষেত্রে আপনি গ্যারান্টার রাখতে পারেন। এরপরে বলতে পারেন ঋণের সঠিক ব্যবহারের জন্য নিয়মিত পর্যবেক্ষণ করব। অর্থাৎ তার ব্যবসার উন্নতি কেমন হচ্ছে, তাকে ঋণ প্রদানের পর থেকে তার ব্যবসা কেমন চলছে সে ব্যাপারে আপনি খোঁজখবর রাখবেন। এরপর বোর্ড চেয়ারম্যান তাকে জিজ্ঞেস করেছেন যে ত্রিভুজ এটি 2 ডাইমেনশনাল নাকি 3 ডাইমেনশনাল। যেহেতু তিনি গণিতের শিক্ষার্থী, তাকে এই প্রশ্নটি করেছেন যে ত্রিভুজ দেখতে ত্রিভুজ হচ্ছে ত্রিকোণাকার, কিন্তু এটি 2 ডাইমেনশনাল হবে নাকি 3 ডাইমেনশনাল। একটু কনফিউজিং। যারা গণিতের শিক্ষার্থী তাদের কাছে ব্যাপারটা খুবই ইজি। ত্রিভুজ এটি একটি 2 ডাইমেনশনাল বা দ্বিমাত্রিক আকৃতি। এরপর বোর্ড চেয়ারম্যান বললেন, ঠিক আছে আপনি আসতে পারেন। তখন তিনি সালাম দিয়ে চলে আসলেন। তার অভিজ্ঞতা হচ্ছে বোর্ড মোটামুটি আন্তরিক ছিল। তো অন্য কোনো পর্বে আমরা 10 নম্বর রিয়েল ভাইবাটি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। যারা পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনে ভাইবা দিতে যাবেন তাদের জন্য আমরা একটা প্যাকেজ নিয়ে এসেছি, ভাইবা প্যাকেজ। যে প্যাকেজটি আপনাদের কাছে থাকলে ভাইবা নিয়ে অ্যাটলিস্ট আপনাদেরকে কোনো রকম টেনশন করতে হবে না। তো এই ভাইবা প্যাকেজে আপনারা কি পাবেন? আপনার পঠিত বিষয়ের উপর ভাইবা নোট, অর্থাৎ আপনি যে সাবজেক্ট থেকেই পড়াশোনা করেন না কেন, আপনি হয়তো পড়াশোনা করেছেন হিসাব বিজ্ঞান, অর্থনীতি, ফিন্যান্স, পদার্থবিজ্ঞান, রসায়ন, বা যে সাবজেক্ট থেকেই আপনি পড়াশোনা করেন না কেন, ভাইবা বোর্ডের প্রথম যে প্রশ্নটি হয় সেটি হচ্ছে আপনি কোন বিষয় নিয়ে পড়াশোনা করেছেন। যখন আপনি আপনার অনার্সে পঠিত বিষয় বলবেন তখন অবশ্যই আপনার পঠিত বিষয় থেকে প্রশ্ন জিজ্ঞেস করবেন। আপনি যে বিষয় নিয়ে পড়াশোনা করেন আপনার বিষয়ভিত্তিক প্রশ্ন অবশ্যই আপনাকে জিজ্ঞাসা করবে। এরপরে আপনাকে জিজ্ঞাসা করবে যে আপনি এই যে সেক্টরে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনে যে ভাইবা দিতে এসেছেন, পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন সম্পর্কে আপনি কি জানেন, বা এই রিলেটেড যে সমস্ত প্রশ্নগুলো ভাইবাতে জিজ্ঞেস করতে পারেন তার সব কিছু নিয়ে এই নোটটি তৈরি করা হয়েছে।
এরপরে মুক্তিযুদ্ধ থেকে আপনাকে দু একটি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। মুক্তিযুদ্ধ থেকে যদি প্রশ্ন নাও করে তাহলে অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকার এবং সমসাময়িক বিষয়ের উপর, যেমন ভারত পাকিস্তান ইস্যু, এরপরে ইসরায়েল ফিলিস্তিন ইস্যু, ইউক্রেন রাশিয়া ইস্যু, এই সমস্ত সমসাময়িক বিষয়ের উপর আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। তো সেই বিষয়গুলো নিয়ে সাধারণ জ্ঞানের উপর একটি সাজানো ভাইবা নোট থাকবে। নিজ জেলা সম্পর্কে প্রশ্ন জিজ্ঞেস করা ভাইবা বোর্ডের কমন একটি ট্রেন্ড। আপনার জেলা কেন বিখ্যাত, আপনার জেলার নামকরণের প্রেক্ষাপট কী, আপনার জেলার বিখ্যাত ব্যক্তিবর্গ, মুক্তিযুদ্ধে আপনার জেলার অবদান কী, এই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো অবশ্যই আপনাকে দেখে যেতে হবে। তো আপনারা যারা পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনে ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন, আপনাদের জন্য 4টি নোটের একটা কমপ্লিট প্যাকেজ আমরা নিয়ে এসেছি। এই প্যাকেজটি যদি আপনার কাছে থাকে, ভাইবা নিয়ে অ্যাটলিস্ট আপনাকে কোনো প্রকার টেনশন করতে হবে না। তো এই প্যাকেজটি সংগ্রহ করার জন্য স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। ইতিমধ্যে অনেক প্রার্থী আমাদের কাছ থেকে নোটটি সংগ্রহ করেছেন। ইনশাআল্লাহ এই ভাইবা প্যাকেজটি যদি আপনার কাছে থাকে তাহলে আসন্ন ভাইবা নিয়ে আপনাকে কোনো রূপ টেনশন করতে হবে না।